গ্রামের এক কোণে ছোট্ট কুঁড়েঘর ছিল। সেখানে আসমা ও ঝুমকা দুই বোন থাকতো। কয়েক বছর আগে তাদের বাবা মা মারা গেছেন। বাবা মা মারা যাওয়ার পর দুই বোন মিলেমিশে একই বাড়িতেই আছে। একদিন ঝুমকা প্রতিবেশীর বাড়ি থেকে ফিরছিল, হাতে একটা সবজির ব্যাগ। ঝুমকা, তুই এত সময় পরে আসি, মাথায় সূর্যের আলো চলে এসেছে আর তুই ফুলের প্রজাপতির মতো ঘুরে বেড়াচ্ছিস। দিদি, আমি তাড়াতাড়ি চাচির বাড়ি থেকে আসতে যাচ্ছিলাম, কিন্তু রকিয়া কাকির ভেড়াটা ঝোপের মধ্যে আটকে গিয়েছিল, সেটা বের করতে একটু সময় লাগলো। সে সময় হঠাৎ আসমা ঝুমকার চাচা চাচি চাচাতো ভাই এসে হাজির। তারা তাদের বলে, আরে আসমা, কেমন আছো আমার সন্তান? তুমি ঠিক আছো তো? ভাই ও ভাবির চলে যাওয়ার পর তুমি নিশ্চয়ই খুব কষ্টে বাস করছো। আমরা ভালো আছি কাকা, এখন আমাদের যা আছে তা নিয়েই আমরা খুশি। কুড়ে ঘরে সুখে আছো? তুমি যদি তোমার জমির অংশ আমাদের নামে হস্তান্তর করতে, তাহলে আমরা তোমাদের দুজনকেই আমাদের সাথে থাকতে দিতাম। তোমরা দুজনেই আমাদের সাথে খুব খুশি হয়ে থাকতে পারতে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। তাদের বাড়িও পুরনো হয়ে গেছে এবং এখন এই জমিও এভাবে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই সব শুনে আসমার চোখ জ্বলে উঠল। আমাদের কারোর দরকার নেই। বাবুজির জমি আমাদের মা এবং বাবুজির শেষ নিদর্শন। আমরা এভাবে ছেড়ে যাব না। ওহ মেয়ে, তোমার ক্ষেতের জমিও তো অনুর্বর পড়ে আছে, তাই না? আর যাই হোক, পৃথিবী বুদ্ধি দিয়ে চলে, আর নারীরা তো ক্ষেত কাজ করে না। আসমা, তুমি দেখবে একদিন তুমি আমাদের কাছে কাঁদতে কাঁদতে আসবে, তারপর বুঝতে পারবে যে আত্মীয় স্বজনদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়। আসমাকে এসব বলার পর তারা তিনজন সেখান থেকে চলে গেল, কিন্তু ঝুমকা ঘরের ভিতর থেকে সব শুনছিল। দিদি, আমরা কি সত্যি একা থাকবো? ওরা আমাদের জমি নিতে চায়, তাই না? হ্যাঁ, কিন্তু যতদিন আমি বেঁচে আছি কেউ আমাদের জমি ছুঁতেও পারবে না। আমি তোমার কিছু হতে দেব না। এই বলে তারা দু বোন তাদের কাজ সেরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা তাদের জমি দেখতে যায়, যেখানে তারা অনেক কষ্ট করে ফসল ফলিয়েছে। সেই সবজি দেখে তাদের মন ভরে যায় এবং তারা বলে, দিদি, মা এবং বাবা চলে যাওয়ার পরে আমরা এই জমি বিক্রি করিনি, এটা ভালো হয়েছে। এখন দেখো, আমরা কঠোর পরিশ্রম করে কত সবজি চাষ করেছি। এখন আমরা এটি একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে কিছু টাকা আয় করতে পারি। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমরা এটি বিক্রি করে কয়েকদিন বেঁচে থাকতে পারবো। কিন্তু তারপর কি দিদি? আমরা এইগুলো বিক্রি করে কেবল কয়েকদিন বেঁচে থাকতে পারবো, এরপর কি হবে? ওহ, দুঃখ করো না দিদি, আমি সেলাইয়ের কাজ জানি, আমি সেটা করব এবং সংসারের খরচ বহন করব। তুমি শুধু ঘরের দেখাশোনা করো, তোমার এসব করার কোনো দরকার নেই। তুমি কি আমাকে অকেজো মনে করো? তুমি বাড়িতে থাকো, আমি মানুষের বাড়িতে কাজ করতে যাব এবং বাঁশের খাঁচা তৈরি করতেও জানি, যা বাবুজি আমাকে শিখিয়েছিলেন। এই কাজ করে আমি সংসারের খরচ চালাবো। এসব কথা বলার পর তারা দু বোন কিছুটা সময় তাদের জমিতে কাটায় এবং তারা বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পর তারা দু বোন একে অপরের সাথে কথা বলে। ঘুমোতে যাওয়ার আগে একে অপরের সাথে তাদের মনের কষ্টের কথা শেয়ার করে। দিদি, মা বাবা ছাড়া এই রাতগুলো আরো ভয়ঙ্কর লাগে, সবকিছু খালি মনে হয়, তাই না দিদি? হ্যাঁ ঝুমকা, কিন্তু এখন আমরা মা বাবা দুজনের দায়িত্ব পালন করছি। আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়। এই জমি, এই বাড়ি, সবকিছুই তাদের দেওয়া। আমাদের এটা বাঁচাতে হবে যে কোনো মূল্যে। এগুলো মা বাবার স্মৃতি। আসমা খুব সাহসী মেয়ে ছিল। সে কারো কাছ থেকে কোনো সাহায্য নিত না। সে ঝুমকার জন্য অনেক চিন্তিত ছিল। তারা মাঝে মধ্যেই তাদের জমি দেখতে যেত। পরের দিন যখন তারা জমি দেখতে যায়, তারা জমিতে যেয়ে দেখতে পেল জমির মাঝখানে একটা খুঁটি পুঁতে রাখা হয়েছে। দিদি দেখো, জমির মাঝখানে এই খুঁটি পুঁতে রেখেছে। এটি গতকাল এখানে ছিল না এবং আমরাও এটি পুঁতে রাখিনি। কেউ নিশ্চয়ই এখানে পুঁতে রেখেছে। এটা অবশ্যই আমাদের কাকা কাকির কাজ, কিন্তু এই কাজ কোনো সরকারি ব্যক্তি ছাড়া করা যাবে না। এর মানে হলো এই লোকেরা আমাদের ক্ষেত ভাগ করার ষড়যন্ত্র করছে। সেই সময় তাদের কাকা জলিলকে দেখা গেল, তার সাথে তার ছেলে রাকিব এবং স্ত্রী শাহানাজ। তাদের মুখে ছিল অদ্ভুত রকমের হাসি। আরে মেয়েরা, তোমরা ভয় পাচ্ছ কেন? আমরা কেবল তোমাদের সাহায্য করতে চাই। তোমার বাবা মা মারা যাওয়ার পর জমির দেখাশোনা করা জরুরি। তোমরা একা এটা করতে পারবে না। চাচাজি, আমাদের আপনার সাহায্যের প্রয়োজন নেই। এই জমি আমাদের মা বাবার প্রতীক। আমি এটা কাউকে হস্তান্তর করব না। আরে মেয়ে, তুমি কিভাবে বলছো দিতে পারবে না? এই জমি তোমার এবং আমাদের রাকিবের দাদা তার দুই ছেলেকে সমান ভাগে দিয়েছিলেন, কিন্তু হয়তো তোমার বাবা তার শেষ সময়ে তোমাকে এটা বলতে ভুলে গেছেন। আমরা এত বছর ধরে একসাথে বসবাস করছি, আমরা কেবল তোমাদের মঙ্গল চাই। এখন এই শত্রুতা কেন? শত্রুতা শুরু হয়েছিল যখন কাকিমা তুমি তখন আমাদের একা ভেবে আমাদের জমির দিকে তাকিয়েছিলে। কাকি, তুমি আমাদের দুজনের ওপর তোমার শত্রুতা চাপিয়ে দিচ্ছ। এত গর্জন করছো কেন ঝুমকা?
তুমি ছোট ছোট থাকো, বড়দের মধ্যে এভাবে কথা বলো না, বুঝছো? চলে যাও। ছোট চিন্তা ভাবনা করা কত বড় মানুষ, বয়সে বড় হওয়ার পরেও তারা সম্মান পাওয়ার যোগ্য নয়। ঝুমকা, কিছু বলো না আর। হ্যাঁ, এখন যদি তোমরা আমাদের জমির কাছে আসো তাহলে ভালো হবে না। আমরা দেখতে দুর্বল কিন্তু ভয় পাই না। জলিল সবাইকে চুপ করিয়ে বলল, ঠিক আছে মেয়েরা, আমরা কিছু বলবো না, কিন্তু আইন তার কাজ করবে। যখন জমির সরকারি কাগজপত্র আসবে তখন তুমি দেখতে পাবে, যখন তোমার নাম থাকবে না তখন তুমি নিজেই বুঝতে পারবে জমিটা কার। দিদি, ওরা কি সত্যিই কাগজপত্র পরিবর্তন করতে পারে? ওরা কিছু করতে পারে ঝুমকা। লোভ মানুষকে অন্ধ করে দেয়। আমাদের কাউকে বিশ্বাস করা উচিত নয়। এখন আমাদের খুব সাবধান থাকতে হবে। এই বিকেলে দুই বোন মোরলের কাছে পৌঁছায়। এখানে গিয়ে দেখে গ্রামবাসী ও তার চাচাও সেখানে উপস্থিত। মোড়ল মশাই, আমরা আপনার কাছে ন্যায় বিচার চাইতে এসেছি। আমাদের কাকা কাকিমা জমি দখল করতে চায় এবং সম্ভবত শামসুর সাথে দেখা করে জাল কাগজপত্র তৈরি করছে। আমরা এতিম, এর মানে এই নয় যে আমরা অসহায়। আমরা কোনো অবস্থাতেই আমাদের মায়ের জমি দেব না। দয়া করে আমাদের সাহায্য করুন। জলিল, যদি এটা সত্য হয় তাহলে এটা গ্রামের মর্যাদার বিরুদ্ধে। পরিবারের নামে প্রতারণা এখানে চলবে না। মোড়ল মশাই, এই মেয়েরা আমাদের অপমান করছে। আমরা শুধু জমি নিয়ে চিন্তিত। এই দুই মেয়ে কি জানে? শুধুমাত্র তাদের বাবা আর আমি এই জমির কথা জানতাম। আমার ভাই আর এই পৃথিবীতে নেই, তাই এখন আমাকেই সবকিছু দেখাশোনা করতে হবে। আমরা ছোটবেলা থেকে দেখতেছি এই মেয়েরা, আমরা জানি যে তারা মিথ্যা বলতে পারে না। আমরা সবাই জানি যে জলিলের মুখে এক কথা আর কাজের বেলায় অন্য কিছু করে। গ্রামবাসীর কথা শুনে মোরল পরের দিন পঞ্চায়েতে এ বিষয়ে বিস্তারিত আলোচনার কথা বলে এবং সিদ্ধান্ত শোনানোর কথা বলে। মোরলের এই কথা শুনে দুই বোন একটু আশার আলো নিয়ে বাড়ি ফেরে। দুই বোন রাতে একে অপরের সাথে কথা বলছিল। দিদি, আগামীকাল সত্যি কি আমাদের সমর্থন করবে গ্রামবাসী? দেখা যাক কি হয়। আমি আর কাউকে বিশ্বাস করি না। মা বাবার মৃত্যুর পর কেউ কি আমাদের সাহায্য করেছিল? আমাদের আল্লাহর উপর ভরসা করতে হবে। মা বাবা এখানে নেই, কিন্তু তাদের আশীর্বাদ অবশ্যই আছে। দিদি, তুমি আমার সাথে থাকবে, আমাদের সাথে খারাপ কিছু হবে না। কথা বলতে বলতে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে গ্রামবাসীর মুখে শোনে, আরে শোনো, জলিল কঠিন একটা খেলা খেলছে। সে তার নিজের ভাইয়ের মেয়েদের গৃহহীন করতে চায়। হ্যাঁ মাসি, সে কেমন আত্মীয়? সে তার নিজের ভাইয়ের মেয়েদের গৃহহীন করতে চায়। আসমা যখন এসব কথা বুঝতে পারলো, সে ঝুমকাকে সাথে নিয়ে মোরলের সাথে আবারও দেখা করতে গেল। মোড়ল মশাই, আমরা আপনার কাছ থেকে ন্যায় বিচার চেয়েছিলাম। আমার কাকা আমার মা এবং বাবার জমি জোর করে দাবি করছেন এবং আপনারা তাকে সমর্থন করছেন। আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি। আমরা অসহায় মহিলা নই। আমরা এভাবে চুপ করে থাকবো না। মোড়ল মশাই, অন্য কেউ কিভাবে এসে আমাদের জমি দখল করতে পারে? কিছুক্ষণ পর সেখানে জলিল, শাহানাজ এবং রাকিবও সেখানে গেল। গিয়ে অভিনয় শুরু করলেন। আমরা কেবল তাদের মঙ্গল চাই। আমরা আমাদের ভাইয়ের মৃত্যুর পর তাদের লালন পালন করেছি, আপনি এটা খুব ভালো করেই জানেন। এবং এখন যখন মেয়েরা বড় হয়েছে তারা আমাদের অপমান করছেন। একবার ভাবুন, এটা কি মানবতা? আসমা কন্যা, তোমার কাকা ঠিক বলেছেন। তোমরা একই পরিবারের সদস্যদের মধ্যে এই ঝগড়া কেন? যাই হোক, সরকারি নথি অনুসারে তোমার জমিতে তাদেরও অধিকার আছে। এটা কিভাবে সম্ভব মোড়ল মশাই? এই লোকেরা আমাদের অসহায়ত্ব দেখে আমাদের কাছ থেকে সুযোগ নিতে এসেছে। তারা কোনো আমাদের পরিবার নয়। জমির লোভে তারা কেবল পরিবার হওয়ার ভান করছে। এইসব আলোচনা হচ্ছিল, তখন শামসু সেখানে আসেন। জহিরের আইনত জমিটি কেবল তার নয়, তার ভাই জলিলেরও এতে অংশ আছে। এটা কিভাবে সম্ভব? আপনারা শুধু কাগজপত্রের কথা বলছেন, কিন্তু আমাদের কাকাও যে জমির অংশীদার, তার প্রমাণ কি? হ্যাঁ, আসমা মেয়ে ঠিকই বলেছে। তোমরাও কিছু শক্ত প্রমাণ উপস্থাপন করো, তাহলে আমি পঞ্চায়েতকে ডেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। মোরলের কাছ থেকে এই কথা শোনার পর রাকিব, শাহনাজ এবং জলিল সেখান থেকে চলে গেল। আরে শামসু, আপনি কার জন্য অপেক্ষা করছেন? আপনার পিছনে আমার কাকা কত টাকা খরচ করেছে? আসমার কুটুক্তি শুনে শামসু সেখান থেকে চলে যায়। মেয়ে, আমাকে ভুল বুঝো না। চোখের সামনে যা দেখেছি তাই সত্যি বলে বিশ্বাস করেছিলাম। এবার আমি ভালো করে তদন্ত করে সিদ্ধান্তে পৌঁছাবো। এখন থেকে আমি জলিলের কথা বিশ্বাস করব না, এবং যদি তারা তোমার অসহায়ত্বের সুযোগ নিতে চায় তাহলে আমি তোমাকে ন্যায় বিচার দেব এবং তাদের শাস্তি দেব। মোরলের কাছে এই কথা শুনে তারা দু বোন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু সন্দেহ, একটু বিশ্বাস নিয়ে তারা বাড়ি ফিরল এবং তারা রাত্রে আবারও দু বোন একসাথে কথা বলতেছে। দিদি, তোমার কি মনে হয় আমাদের জমি কি আমাদের কাছে থাকবে, নাকি আমাদের কাকা কাকিমাকে দেওয়া হবে?
হ্যাঁ ঝুমকা, আমিও একই কথা ভাবছি। ওদের উপর কোনো আস্থা নেই। ওরা এত লোভী যে আমাদের সাথে কিছু করতে পারে। মা বাবার মৃত্যুর পর ওরা তাদের আসল রূপ দেখাতে শুরু করেছে। এসব বিষয়ে চিন্তা করতে করতে তারা দু বোন অনেক কষ্টে রাত কাটিয়েছে। পরদিন সকালে আকাশে মেঘের গর্জন ছিল, আকাশে মেঘ ছিল, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। দিদি, আজ আমাদের কি মাঠে যাওয়া দরকার না? গতবারের অবশিষ্ট সবজি কোনো প্রাণী নষ্ট করে ফেলতো। মাঝে মাঝে কারো গরু বা ছাগল এসে সবকিছু নষ্ট করে দিত। হ্যাঁ চলো যাই, জমিটি দেখে মনটাও হালকা হয়ে যায় এবং আমরা একসাথে দেখব বাকি সবজি বিক্রির জন্য প্রস্তুত কিনা। কিন্তু একটা জিনিস নিয়ে আমি চিন্তিত। গরু ছাগলের কথা আমি জানি না, তবে আমি জানতে চাই যে কোনো মানুষ যেন আমাদের জমির ক্ষতি না করে। যাই হোক, আমাদের নিজেদের লোকেরাই আমাদের জমির ওপর খারাপ নজর রাখছে। দুই বোন মনের আনন্দে পথে হাঁটতে হাঁটতে গাছের ছায়ার নিচ দিয়ে তাদের জমির কাছে পৌঁছালো এবং সেখানে যেই কারো ছায়া দেখতে পেল। সে হলো তার চাচাতো ভাই রাকিব। দিদি, ওখানে দেখো, এটা রাকিব তাই না? রাকিব তাদের পথ আটকিয়ে রাগান্বিত স্বরে তাদের সাথে কথা বলতে শুরু করলো। তোমরা দুজনেই খুব অহংকারী হয়ে গেছো। আগে যখন আমরা একসাথে থাকতাম, তোমরা দুজনেই খুব নিষ্পাপ থাকার ভান করতে এবং মুখও খুলতে না, কিন্তু এখন যেন তুমি গ্রামের প্রধান হয়ে গেছো। রাকিব ভাইয়া, আমরা কারো কাছ থেকে কিছু কেড়ে নিইনি। আমরা কেবল আমাদের অধিকার যা ছিল তা নিয়েছি। আজও কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই এবং আগে কারো কাছ থেকে কোনো অনুগ্রহও নিই নাই। তোমরা কি মনে করো যে তোমরা এত সহজেই সবকিছু কেড়ে নেবে? এটা আমার বাবার জমি। আগে তিনি তোমাদের সবাইকে ভালোবাসার সাথে আমাদের সাথে থাকতে বলছিলেন, কিন্তু এখন দেখো, আমি তোমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেব এবং তোমাদের দুজনকে এমন শিক্ষা দেব যে তোমরা তা সারা জীবন মনে রাখবে। রাকিবের হুমকিতে ঝুমকা ভয় পেয়ে গেল। সে বলল, দিদি, সে আবার আমাদের হুমকি দিয়েছে। তুমি কিছু বলো, সে এভাবে আমাদের কাছ থেকে সবকিছু কিভাবে কেড়ে নিতে পারে? যথেষ্ট হয়েছে ঝুমকা, তার সাথে লড়াই করার দরকার নেই। আমিও দেখব কে আমাদের কাছ থেকে কিভাবে কেড়ে নেয়। আর হ্যাঁ রাকিব, তুমি এখান থেকে যাও, নইলে আমরা পঞ্চায়েতে যাব এবং তাদের বলবো যে আমরা যখন একা থাকি তখন তুমি আমাদেরকে হুমকি দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, কিন্তু আসমা, তুমি খুব উঁচুতে উঠছো, সাবধান, তুমি জানতে পারবে না কখন তুমি পড়ে যাবে। রাকিব তাদের দুজনকে হুমকি দেয়, তারপর সেখান থেকে চলে যায়। রাকিবের এই হুমকিতে তারা দুই বোনই চিন্তিত হয়ে পড়ে এবং একটু ভীতু হয়ে পড়ে। তারা ভাবে এখন কি হবে তাদের। এই ভেবে তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে তারা রাত্রে এই জমির চিন্তায় অনেক চিন্তিত হয়ে পড়ে। এখন তারা ভাবে কি করে এই সমস্যার সমাধান করবে। দিদি, এই লোকেরা কেন আমাদের পিছনে লেগে আছে? আমরা কারো কি ক্ষতি করেছি? আমাদের কাকার সবকিছু আছে, তারা আমাদের চেয়ে ভালো জীবন যাপন করছে, তবুও তারা আমাদের জমি দখল করতে চায়। মানুষের লোভ কখনো শেষ হয় না ঝুমকা। একজন মানুষের সবকিছু থাকলেও লোভ এবং আকাঙ্ক্ষার কারণে সে অন্যদের অথবা নিজের লোকদের ক্ষতি করে। আমরা জানি যে আমরা তাদের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নিতে পারি না। আল্লাহ অবশ্যই তাদের কাজের ফল তাদের দেবেন। বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন হঠাৎ করেই জলিলের ধানের মিলে আগুন লাগে। সেখানে বাবা ছেলে খবর পেয়ে দুজনেই হনহন করে চলে আসে এবং দেখে অনেক লোকের ভিড়। তারা ইতিমধ্যেই তার মিলের আগুন নিভিয়ে ফেলেছে। জলিল এবং তার ছেলেকে দেখে গ্রামবাসীরা একে অপরকে ফিসফিস করে বলতে শুরু করে, আরে এই আগুন ঠিক স্বাভাবিক কারণে শুরু হয়নি। এটি জলিল এবং তার পরিবারের খারাপ কাজের ফল। তারা বাবা মা মরা দুটি মেয়েকে অনেক কষ্ট দিয়েছিল, এখন দেখো তাদের কি হচ্ছে। হ্যাঁ ভাই, তুমি একেবারে ঠিক বলেছ, আমিও একথাই ভাবছিলাম। আল্লাহ অবশ্যই মানুষকে তার খারাপ কাজের শাস্তি দেন। আল্লাহ দেরি করে ফেলেছে, কিন্তু অন্যায়ের শাস্তি এখন দিচ্ছে। গ্রামবাসীর এসব কথা শুনে জলিল এবং তার ছেলের খারাপ লাগতে লাগলো। তখন তারা ভাবলো যে তার ভাইয়ের দুই মেয়ের সাথে তারা কি অন্যায়টা না করছে। হঠাৎ সেখানে পাশের গ্রামের মহাজন এসে হাজির, যার সাথে জলিল ধানের ব্যবসা করত। ওহ জলিল, মিলটিতে আগুন লেগে গেল, আমার সব টাকা নষ্ট হয়ে গেল। তোমার ওপর ভরসা করে আমি তোমার জমিতে একটা মিল খুলে ব্যবসা করলাম, কিন্তু এখন সব কিছু পুড়ে ছাই হয়ে গেল, আমার সব অর্থ নষ্ট হয়ে গেল। এখন তোমাকে আমার ক্ষতিপূরণ দিতে হবে। মহাজন মশাই, আমি জানি না কিভাবে এবং কেন এই ঘটনা ঘটলো, কিন্তু নিশ্চিত থাকুন আমি কিছু একটা করব, শুধু আমাকে একটু সময় দিন। আমি তোমাকে কত সময় দিয়েছিলাম, তোমার সাথে ব্যবসা করেছি, এটা তোমার জন্য অনেক সাহায্য ছিল। এখন আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না। এখন তুমি শুধু আমার টাকা ফেরত দাও, আর তারপরে তুমি তোমার পথে চলে যাও।
মহাজন মশাই, এটা কি বলছেন? এই কঠিন সময়ে মন খারাপ করবেন না। আমি কিছুই জানি না, আমি শুধু আমার টাকা চাই। আমি তোমাকে অনেক সাহায্য করেছি, আমি তোমার মতো লোকদের সাথে ব্যবসা করেছি, এটা তোমাদের জন্য অনেক বড় ব্যাপার। তোমার যা করার আছে করো, শুধু আমাকে টাকা দাও। ঠিক আছে, তাহলে আপনি আমার এই জমি নিতে পারেন। এই জমি আপনার কিছু ঋণ শোধ করতে সাহায্য করবে, তাই না? যদি এমন হয়, আমি আগামীকাল আপনাকে জমির কাগজপত্র পাঠাবো এবং বাকি টাকা আপনাকে দেব না, কারণ আপনিও আমার ধানের মিলে অংশীদার ছিলেন আর আপনি আমার চেয়ে বেশি লাভ করেছেন। এখন কেন আমি একা পুরো ক্ষতি বহন করব? ঠিক আছে, তুমি আমার সাথে শত্রুতা করছো, আমি দেখব। আপাতত তোমার জমির কাগজপত্র আমাকে পাঠাও, আমি পরে তোমার কাছ থেকে বাকি টাকা আদায় করব। মহাজনের কাছ থেকে এই কথা শুনে বাবা ছেলে দুইজনই রাগান্বিত শরীরে বাড়ি চলে যায়। বাড়ি এসে তারা জলিলের স্ত্রীর কাছে আজকের মর্মান্তিক ঘটনার কথা দুঃখিত স্বরে তাদের কাছে বর্ণনা করল। ওহো গিন্নি, আমাদের কি হয়ে গেল? আমরা এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেলাম। পুরো ব্যবসা, জমি সবকিছু কেড়ে নেওয়া হলো। এখন শুধু এই বাড়িটি বাকি আছে। আমি জানি যে আল্লাহ আমাদের এই সব আমাদের খারাপ কাজের ফলে দিয়েছেন। ওগো, এত দুঃখ করো না, এর থেকে মুক্তির কোনো না কোনো উপায় অবশ্যই আছে। আমি জানি আমরা কিভাবে এভাবে ধ্বংস হয়ে গিয়েছিলাম। আর হ্যাঁ, তুমি অন্য গ্রামের সেই মহাজনের সাথে ব্যবসা করতে, তার কাছে সাহায্য চাও, সে তোমাকে সাহায্য করবে। আরে মা, সেই লোকটি কি ধরনের সাহায্য করবে? সাহায্যের কথা ভুলে যাও, সে আমাদের ধানের মিলের জমিও দখল করেছে। আরে এসব তুমি কি বলছো? কারো কাছ থেকে সাহায্য না পেলে আমরা কি করব? গিন্নি বাদ দাও, এই বিপদের সময়ে যা কিছু ঘটেছে তা আমাদের নিজেদের খারাপ কাজের ফল। একবার ভেবে দেখো, আমরা আমার দুই ভাস্তিদের কত কষ্ট দিয়েছি, আমরা পাপ করেছি। হ্যাঁ মা, বাবা একেবারে ঠিক বলেছেন। আমি জানি আমরা পাপ করেছি। এই পৃথিবীতে আমাদের পাপের ফল আমাদের ভোগ করতে হবে। আমি জানি না টাকা ছাড়া এই ঘর কিভাবে চলবে। হ্যাঁ রাকিব, ছেলে তুমি ঠিক বলেছ। এখন আমরা এই ঘর কিভাবে চালাবো? গ্রামে কেউ আমাদের সাহায্য করবে না। আসমা এবং ঝুমকার সাথে যে অবিচার করা হয়েছে তার জন্য গ্রামবাসীরাও আমাদের উপর ক্ষুব্ধ। যদি এমনটা হয় তাহলে আমরা রাস্তায় নেমে পড়ব। এসব কথা বলতে বলতে তিনজনই আবেগী হয়ে পড়ে। এই আবেগময় অবস্থায় শাহানাজ কথা বলল। ওগো, আমার মনে একটা চিন্তা এসেছে। আমরা কেন আসমা এবং ঝুমকার কাছে গিয়ে তাদের কাছে সাহায্য চাইব না এবং আমরা হাত জোর করে তাদের কাছে ক্ষমাও চাইব? কি সাহায্য? কেমন সাহায্য মা? ওরা দুজন কিভাবে আমাদের সাহায্য করবে? তাদের সাহায্য করার মতো কিছুই নেই এবং তারাও সাহায্য করবে না। আমরা ওদের এত কষ্ট দিয়েছি। তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমরা ওদের কতটা কষ্ট দিয়েছি, এখন আমি কিভাবে যাব? আমি ওদের কাছে সাহায্য চাইতে যাব আর ওরা নিজেরাই এত কষ্ট জীবনযাপন করছে, ওরা আমাদের কিভাবে সাহায্য করবে? তোমরা দয়া করে একটু শান্ত হও। আমরা প্রথমে হাত জোর করে ওদের কাছে ক্ষমা চাইব এবং তারপর ওদের জমিতে কৃষিকাজ করার অনুমতি চাইব এবং কৃষিকাজ থেকে আমরা যা লাভ করব আমরা ওদের অর্ধেক দেব এবং আমরাও কোনোভাবে বেঁচে থাকতে পারবো। আর হ্যাঁ, এবার আমি লোভের বশে এটা বলছি না, খারাপ পরিস্থিতির কারণে আমি এটা বলছি। তুমি ঠিকই বলেছ, কেউ আমাদের সাহায্য করবে না এবং আমরা খুব বেশি কাজ জানি না। আমি শুধু কৃষিকাজ সম্পর্কে একটু জানি, আর যদি ওরা সাহায্য করতে রাজি হয় তাহলে রাকিবও আমাকে কৃষিকাজে সাহায্য করবে। হ্যাঁ বাবুজি, আমি সাহায্য করব। চলো তাদের সাথে কথা বলি। যদি তারা সাহায্য না করে তাহলে অন্তত আমরা ক্ষমার আশা করতে পারি। এই বলে তারা আসমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে যাওয়ার পর যা হলো। চাচা, আপনারা এখানে কি নিতে এসেছেন? আসমা মেয়ে, আমাদের ধানের মিল আগুনে পুড়ে গেছে, আমরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছি। হ্যাঁ, আমি আপনাদের কথা জানতে পেরেছি আর আমি এর জন্য দুঃখিত। কিন্তু আপনি আমাদের কাছে কেন এসেছেন? আপনি কি মনে করেন আমরা আগুন লাগিয়ে দিয়েছি? না আসমা, আমাদের ভুল বুঝছো। আমরা তোমাদের দুজনের কাছ থেকে ক্ষমা এবং সাহায্যের আশায় এখানে এসেছি। কি সাহায্য? কেমন সাহায্য কাকিমা? আপনারা কোন ধরনের সাহায্য চান? আমরা কোনোভাবে বেঁচে আছি এবং কোন অধিকারে আপনারা সাহায্য চাইছেন? আমরা আপনাদের কে হই? শাহানাজ আসমা এবং ঝুমকার কাছে সব কিছু বুঝিয়ে বলছিল। সেই সময় রাকিব ও তার চাচা মাথা নিচু করে শুনছিল। এসব শোনার পর ঝুমকা বলল, আমরা আপনাদেরকে সাহায্য করব কাকিমা। যা ঘটেছে ঘটেছে, সর্বোপরি আপনারা আমাদের কাকা কাকি, আমরা আপনাদের সাথে আছি। তুই কি বলছিস ঝুমকা? তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি ভুলে গেছিস যে এই লোকেরা আমাদের কতটা কষ্ট দিয়েছে এবং আমাদের খারাপ সময় তারা কোথায় ছিল? এখন আমরা কেন তাদের সাহায্য করব? এভাবে কথা বলো না দিদি। যদি আজ মা বাবা এখানে থাকতেন তারাও এই বিপদে তাদের সাহায্য করত। আর মা বাবা বলতেন যে ক্ষমা করা অনেক বড় জয় এবং যে ক্ষমা করে সেই আসল বিজয়ী। তবুও ঝুমকা, আমি এই লোকদের কাজ ভুলবো না। আমি সাহায্য করতে প্রস্তুত নই।
দিদি আমি তোমার কাছে জোর হাত করে বলছি, দয়া করে তাদের সাহায্য করো। আর যাই হোক, যদি তুমি তাদের আমাদের জমিতে চাষ করতে দাও তাহলে আমাদের অনেক সাহায্য হবে এবং আমরা এখন থেকে সুখে একসাথে থাকতে পারবো। দয়া করে রাজি হও দিদি, আমি আমার বাবা মাকে অনেক মনে করি, তাদের সাথে থাকলে আমার ভালো লাগবে। আসমা ঝুমকার নিষ্পাপ মুখ দেখে রাজি হয়ে যায়। জলিল, রাকিব ও তার কাকিমা আকুতি মিনতি করে তাদের কাছে ক্ষমা চায় এবং তারা প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতে তাদের সাথে কখনোই দুর্ব্যবহার করবে না। এভাবেই চলতে থাকে তাদের জীবন, সুখের শান্তিতে বসবাস করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।